আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সকলেই জানেন যে হুয়াওয়ে আবারও বাংলাদেশে ব্যাক করছে অনেক দীর্ঘ প্রতীক্ষার পর। বাজারে তারা বেশ কিছু ফোন নিয়ে চলে আসছে, যদিও কিছু ফোন ছিল তবে ফ্ল্যাগশিপ ফোনগুলো আসলে আমরা দেখা পাইনি, তবে অনেক ফোনই চলে আসছে। তো এই ফোনগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও আসবে সামনে। তো আজকে আমরা নতুন একটা ফোন নিয়ে কথা বলবো। আজকে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো, নোভা Y7 নিয়ে। বিশাল বড় 6620 mAh ব্যাটারি, 256 GB স্টোরেজ, 40 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা। তো সকল কিছু নিয়ে কথাবার্তা বলবো। তবে কিন্তু প্রশ্ন থেকেই যায়, 2026 সালে যখন সবাই 5G ফোনের দিকে ঝুঁকছে, তখন শুধুমাত্র 4G নিয়ে আসলেই এই ফোনটা কতটুকু সামনে আগায় যেতে পারবে এবং আসলে এটা কেনার মতন হবে কিনা, এই প্রশ্ন কিন্তু আমাদের থাকবে। তো চলেন, আসলে এই ফোনটা কি নামেই মানুষকে আগ্রহ দেবে, নাকি আসলে আমাদেরকে প্রত্যাশা পূরণ করতে পারে? আজকে ভিডিওতে সবকিছু খোলাখুলি আলোচনা করব। এই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন। তাই আমি চাইবো পুরোপুরি ভিডিওটা দেখেন, কারণ যেহেতু এই ব্র্যান্ডটা অনেকদিন পরে ফোনগুলো নিয়ে আসছে, তো আমাদেরকে অবশ্যই হতাশ করতে চাইবে না। তো চলেন, প্রথমে আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখবো, নাকি কোথায় পাবো, দাম, ভেরিয়েন্ট, এগুলো নিয়ে কথা বলবো। চলেন তাহলে দাম, ভেরিয়েন্ট কোথায় পাবো এটা নিয়ে একটু বলি। ফোনটা আপনারা অফিসিয়াল মার্কেটেই পাবেন প্রায় 30,000 টাকার কাছাকাছি। একটা ভেরিয়েন্টই আপাতত পাওয়া যাচ্ছে, বেস ভেরিয়েন্ট, 8 GB র্যাম, 256 GB স্টোরেজ। দামের সাথে র্যাম রম আমি বলবো এখানে ঠিকঠাকই আছে বলতে হয়। তো চলেন এবার আমরা যদি একটু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলি, আরো আমরা সামনের দিকে কথা বলবো। তো প্রথমেই দেখতেই ফোনটা বেশ প্রিমিয়াম ফিল দেয়। আর তাছাড়া জানেন হুয়াওয়ে ফোনগুলো কিন্তু একদমই খারাপ না, ডিজাইনের দিক দিয়ে একটু অন্যরকমই করে এবং ভালো লাগে। ব্যাক প্যানেল প্লাস্টিক হলেও ডিজাইনটা জাস্ট আমার কাছে খুবই ভালো লাগে এবং ডিজাইন ল্যাঙ্গুয়েজ বরাবর মতো আকর্ষণীয় এবং ভালো। দুটো কালারে ফোনটা পেয়ে যাবেন, ব্ল্যাক এবং ব্লু। কালার অপশন গুলো আমার কাছে ঠিকঠাকই আছে। ওজনটা একটু বেশি, 210 গ্রাম। তবে ব্যাটারিটা কিন্তু বড় সড়োই আছে, 6620 mAh ব্যাটারি যেহেতু, তো ওজনটা এখানে কনসিডার করা যেতে পারে। তাছাড়া আরো ব্যাপার হচ্ছে পাঁচ হোল ডিসপ্লে। ডিসপ্লে নিয়ে আমরা আরো বিষয় আলোচনা করব। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাবেন সাইডেই, তবে এই বাজেটের ফোনগুলোতে এখন আর ফিঙ্গারপ্রিন্ট সাইডে দেখতে মন চায় না, ডিসপ্লেতে দিলেই ভালো হয়। তো যাই হোক, আমরা যদি ফোনের আশেপাশে আরো যদি একটু নজর দেই, তাহলে আমরা আরো যে বিষয়গুলো দেখতে পাবো। ফোনটাতে ভালো বিষয়গুলো যেমন NFC সাপোর্ট আছে, USB টাইপ সি পাচ্ছেন, ব্লুটুথ 5.1 পাচ্ছেন, ডুয়াল সিম সাপোর্টও আছে, 256 GB স্টোরেজ পাচ্ছেন। দুঃখের বিষয় হচ্ছে এখানে 5G সাপোর্ট পাচ্ছেন না, 4G এখানে একটু ব্যাপার থাকে। তাছাড়া আরো এখানে বিষয় হচ্ছে গুগল সার্ভার নিয়ে একটু সীমাবদ্ধতা থাকতে পারে, কারণ এখনো প্রপারলি ক্লিয়ার না। যদিও অফিসিয়ালি একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের ভিতরে ঢুকলে আপনি অনেক ধরনের গুগলের সুবিধা পাবেন। তারপরও যখন কিনতে যাবেন ফোনগুলো, আলাদা আলাদা ডিভাইস বা আলাদা আলাদা মডেল গুলো যখন কিনতে যাবেন, তখন অবশ্যই একটু দেখে শুনে কিনবেন যে আসলে এই গুগল সার্ভার কতটুকু দিচ্ছে বা গুগল আমরা কতটুকু ইউজ করতে পারি। কারণ অনেক সময় আমরা বললেও আপনাদের দেখে বাছাই বাছাই করে কেনাই উচিত আমার কাছে মনে হয়, তাহলে আপনারা ঠকবেন না। ফোনটা কেনার আগে অবশ্যই যারা গুগলে বেশি সময় দেন বা যাদের প্রয়োজন, তারা অবশ্যই কিন্তু দেখে শুনে কিনবেন, এটা কিন্তু আমি বারবারই বলতেছি। তো চলেন এবার আমরা ডিসপ্লের দিকে যদি একটু নজর দেই। ডিসপ্লে হিসেবে এখানে রয়েছে 6.67 ইঞ্চি IPS LCD প্যানেল। এখানে হতাশ করছে, কারণ বুঝতেই পারতেছেন। আরো পাচ্ছেন এখানে HD+ রেজুলেশন, কারণ 30,000 টাকার একটা ফোনে এখানে যদি আমরা অ্যামোলেড না পাই, ফুল এইচডি না পাই, এইখানে আসলে হতাশের বিষয় লক্ষ্য করা যায়। তাছাড়া এখানে 90 হার্জ রিফ্রেশ রেট। 90 হার্জ রিফ্রেশ রেট একদমই খারাপ বলবো না আমি। স্কুলিং মোটামুটি ঠিকঠাকই আছে, স্মুথের ব্যাপারেও মোটামুটি ঠিকঠাকই আছে। ফেসবুক, টিকটক, ইউটিউব বা ব্রাউজিং এর ক্ষেত্রেও মোটামুটি একটা এভারেজ ব্যাপার পাবেন। তবে এই ধরনের বাজেটের ফোনগুলোতে কিন্তু আমরা 120 হার্জ বা তারও বেশি দেখতে পাই। তো সেই জায়গায় 90 হার্জ একটু কমই মনে হয়। তবে 90 হার্জ সব ক্ষেত্রেই ঠিকঠাকই দেওয়ার চেষ্টা করে, এই জায়গা দিয়ে আমি বলবো একটা ভালো পয়েন্ট। তাছাড়া ব্রাইটনেস পাচ্ছেন 850 নিটস। 850 নিটস ব্রাইটনেস থাকার কারণে আপনি ঠিকঠাকই একটা ব্যাপার পাবেন, ইউজ করতে বা কোনো ঝামেলা হবে না। যখন ডিরেক্ট সানলাইট একটু ইউজ করবেন তখন একটু ঝামেলা হবে, তবে অতটাও খারাপ হবে না। তবে আর একটু বেটার দিলে ভালো হতো, কারণ এই ধরনের বাজেটের ফোনগুলোতে ব্রাইটনেস আর একটু বেশি পাওয়াটা স্বাভাবিক। এখানে মিক্সড একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন, মানে সবকিছুই অল্প অল্প করে মানে এভারেজ রাখার চেষ্টা করছে। জাস্ট ফুল এইচডি না থাকার কারণে যারা আসলে ফুল এইচডি ইউজ করে থাকেন, তারা অ্যামোলেড ইউজ করে থাকেন, তারা কিন্তু এই শার্পনেসের ব্যাপারটা বা আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন। যারা কি অ্যামোলেড ইউজ করেন, ফুল এইচডি ইউজ করেন, তারা পার্থক্যটা বুঝতে পারবেন। আর যারা মোটামুটি এই ধরনের ব্যাপারে আগ্রহ নাই বা যারা HD+ নিয়েই আসলে চালাইতেছেন, বা তারা অ্যামোলেড অথবা ফুল এইচডি চালান নাই, তারা তাদের কাছে সাধারণত এটা তেমন কোনো কিছু মনে হবে না। তারা ডিসপ্লে হিসেবে যথেষ্ট ভালোই মনে করবেন, তাদের কাছে ওই শার্পের ব্যাপারটা চোখে পড়বে না অতটা। তাছাড়া ফোনের বেজেল আমি বলবো ঠিকঠাকই আছে। এই ধরনের ফোনগুলোতে বেজেল যা আশা করা যায় তা ঠিকঠাকই আছে। কনসোলের কারণে ডিসপ্লে লুক এবং সামনের দিকে আমার কাছে একটু অন্যরকম মনে হয়। আমার কাছে মনে হয় যে
ওভারঅল যদি আপনি ফুল এইচডি অথবা অ্যামোলেড বাদ দেন তাহলে ঠিকঠাকই আছে ডিসপ্লে হিসেবে। তো এবার আমরা পারফরমেন্স নিয়ে যদি কথাবার্তা বলি, এই ফোনটাতে ইউজ করছে ওদের নিজস্ব চিপসেট ক্রিন সিরিজ। তো এই চিপসেট নিয়ে বলতে গেলে আরো অনেকদিন ইউজ করতে হবে, কারণ 6 মাস 1 বছর ইউজ না করলে আসলে এই ধরনের চিপসেটের পারফরমেন্স না বুঝে অতটা বলা যাবে না। তবে যেহেতু 8 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ পাচ্ছেন, সেই ক্ষেত্রে অ্যাপ মাল্টিটাস্কিং যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ব্রাউজিং এসব কাজে আরামে ইউজ করতে পারবেন। তবে গেমিং এ যদি আসি, আপনাকে ওই যে বললাম কিছুদিন পর বোঝা যাবে আসলে গেমিং কতটা লং রানে ভালো করবে, এটা আসলে ইউজের উপর বোঝা যাবে। এখন এই নতুন অবস্থায় বলা যাচ্ছে না যে এই সিরিজ এই ধরনের চিপসেট আসলে কতটুকু পারফরমেন্স করতে পারবে। তো চলেন এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি। ক্যামেরা হিসেবে এখানে আপনারা যদিও দেখতে পাচ্ছেন দুটো শুটার, কাজের মূলত একটাই মেইন শুটার, 50 মেগাপিক্সেলের মেইন শুটার, যেটা দিয়ে আপনি সুন্দর কালার ন্যাচারাল ফটো তুলতে পারবেন। সোশ্যাল মিডিয়া আপলোড দেওয়ার জন্য যথেষ্ট ভালোই দেওয়ার চেষ্টা করবে, দিনের আলোতে জাস্ট পোর্ট্রেট মোড বা সাবজেক্ট এই সব জায়গায় ভালো দেওয়ার চেষ্টা করবে। তবে আল্ট্রা ওয়াইড লেন্স নেই, যা এখানে আমাকে হতাশ করছে। লো লাইট বা নাইট মোডে আপনাকে হতাশ করবে, এখানে অতটা ভালো বলা যাচ্ছে না। এখানে ডিটেলস এবং সব জায়গা থেকে একটু ডিটেলস এর ঘাটতি এখানে আপনি দেখতে পাবেন। সেলফিতে যদি আসি, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন, যেখানে বলবো 8 মেগাপিক্সেল আপনি সেলফি বা ভিডিও কল বা আপনি যদি টুকটাক এন্ট্রি লেভেলের রিলস নির্মাতা হয়ে থাকেন সেই ক্ষেত্রে ঠিকঠাকই আছে, অথবা আপনি স্টুডেন্ট হয়েছেন ভিডিও কল ক্লাস করবেন ভিডিও কলে, সেটাও ঠিকঠাকই আছে। তবে অতটা আমি ভালো বলবো না। লো লাইট বা নাইট মোডে আসলে এখানে অতটা ভালো প্রত্যাশা করা যাবে না। এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এখানে অতটা আশা করাটাও ঠিক হবে না। এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি, ব্যাটারি হিসেবে এখানে যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করছে, যেমন 6620 mAh ব্যাটারি, যেটা একবার চার্জ করলে যারা নর্মাল ইউজার আছে তারা 1.5 থেকে 2 দিনের একটা ব্যাকআপ পাবেন। যারা হেভি ইউজার আছেন তারা কিন্তু একদিনের একটা ব্যাকআপ পাচ্ছেন অনায়াসে। এবং এখানে ভালো বিষয় হচ্ছে চার্জিং করার জন্য 44 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন, যেটা আমি বলবো ভালো একটা সিস্টেম। কারণ আমরা অনেক সময় দেখি ব্যাটারি ঠিকই দেয় কিন্তু চার্জারের জায়গায় হতাশ করে, এখানে চার্জারের দিকে আমাকে হতাশ করেনি। আমি বলবো এই ব্যাটারির সাথে চার্জ করার জন্য এই চার্জার একদমই ঠিকঠাক এবং পারফেক্ট। আমার কাছে মনে হয় যারা ব্যাটারি লাভার আছেন তাদের জন্য এটা ভালো একটা সুবিধা রাখছে। তো চলেন এবার আমরা ফোনটা ভালো দিক এবং হতাশ করছে যেসব বিষয়গুলো একটা নজরে একটু দেখি। যেমন ভালো বিষয়গুলো, বড় ব্যাটারি পাচ্ছেন, চার্জ করার জন্য ভালো চার্জিং সিস্টেম পাচ্ছেন, স্টোরেজও ভালো, এনএফসি সাপোর্ট আছে, 90 হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট, এটা আমি একদম খারাপ বলবো না, মোটামুটি ঠিকঠাকই আছে। অ্যাট্রাকটিভ ডিজাইন দিক দিয়েও আমি হুয়াওকে এগিয়ে রাখি সবসময়। হতাশ করছে যেমন 5G পাচ্ছেন না এখানে, এইচডি প্লাস রেজুলেশন, আইপিএস এলসিডি ডিসপ্লে পাচ্ছেন, আল্ট্রা ওয়াইড ক্যামেরা নাই, গুগল সার্ভার নিয়ে এখানে একটু কথা বলতেই হয়, কারণ এই ফোনটা যখন কিনতে যাবেন তখন অবশ্যই একটু যাচাই বাছাই করবেন, একটু ভালোভাবে দেখে রিসার্চ করে তারপর কিনবেন। এটা কিন্তু আমি বারবারই বলতেছি এবং খুব জোর করে বলতেছি। যদি আপনার প্রায়োরিটি হয় বড় ব্যাটারি, বেশি স্টোরেজ, দীর্ঘ সময় ব্যবহার করবেন, তাহলে এই ফোনটা আপনার জন্য ভালো একটা শক্তিশালী অপশন হতে পারে। কিন্তু যদি আপনি 5G অ্যামোলেড ডিসপ্লে অথবা গুগল নিয়ে আপনার অনেক প্রত্যাশা, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু বিকল্প এবং বিবেচনা করতে হবে এবং ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। আমি যদি এই ফোনটাকে ওভারঅল রেটিং দেই 10-এ আমি 8 দিব। আপনার কাছে কি মনে হয়, এই ফোনটা কি আসলে ব্যাটারি কিং নাকি 5G না থাকায় পিছিয়ে পড়বে? আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানাবেন। আরো এমন অনেস্ট টাচ রিভিউ পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখতেছেন ফলো করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।